দায়বদ্ধ নয় বলেই সরকার কারো কথাই শুনছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পোশাক কারখানা শ্রমিকদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে দূরদর্শিতার অভাবের প্রমাণ দিয়েছেন ক্ষমতাসীনরা। দুঃখজনক ব্যাপার হচ্ছে কি যে আনফামের প্রথম দিকে তাদের কোনো রকমের আপনার একটা আগ্রহই ছিল না, যার ফলে যে উদাসীনতা আমরা যে ডেপথ বোঝার যে ব্যাপারটা সেটাও তখন ছিল না। আর এখন যেটা হচ্ছে এটাও কিন্তু ভয়াবহ। ইট ইজ গোয়িং টু টেক এ টার্ন, যে টার্ন কী হবে উই ডোন্ট নো। মানে কোথা থেকে কিভাবে ওনারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন জানি না। যাই হোক, আমাকে তো আপনাদের মতোই আমাকে কিছু দায়িত্ব পালন করতে হয়, তো সেই জন্য ডাকা, আপনাদেরকে কষ্টটা দেওয়া। আমি খুব চেষ্টা করেছি এর মধ্যে আপনার টেকনোলজিক্যালি একটু আপনার ইকুইপড হওয়ার জন্য, যে আমি ঘরে বসে এটা করতে পারি কিনা, কিন্তু আনফর্চুনেটলি আমি এখনও সেটা করে উঠতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছে অনেকে, কিন্তু এখন পর্যন্ত ঠিক ওটাকে আপনার করতে পারেনি। আমি দেখি এর মধ্যে যদি আরও চেষ্টা করছে, এর মধ্যে যদি করা যায় তাহলে দেখা যাক। তো আপনাদের সেজন্য আমি কিছুটা বলতে পারেন যে ক্ষমা প্রার্থীও বটে, কারণ এই ঝুঁকির মধ্যে আনতে চাই না, তারপরেও আসতে হয়। তাই শুরু করি না? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই ভয়ঙ্কর করোনা ভাইরাস মহামারীতে অগ্রভাগের সেনানী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং এখানে এটা ড্রপ করেছে সাংবাদিক, যারা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, তাদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের জানাচ্ছি সমবেদনা। জাতি আজ এক মহাক্রান্তিকালের মুখোমুখি। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। কোভিড-19 মোকাবেলায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সমন্বয়হীনতা, অদূরদর্শিতা, অদক্ষতা, অযোগ্যতা, সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও দ্বিধাদ্বন্দ্ব, দুর্নীতি, অস্বচ্ছতা, চরম ব্যবস্থাপনাগত ত্রুটি, জনগণের প্রতি জবাবদিহিতার অভাব এই সংকটকে আরও গভীর করেছে। করোনার কারণে মৃত্যুর মিছিল একদিকে জনমনে বিভীষিকাময় আতঙ্ক সৃষ্টি করেছে, অপরদিকে সরকারি অব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে এক মহা দুর্ভিক্ষ অবস্থা। তার সাথে তথ্যের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা শিকার হচ্ছে নজিরবিহীন দমন পীড়নের। সারা দেশের মানুষ অস্থির এক যন্ত্রণায় চটপট করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে 3 মে নতুন করে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে 665 জন। উদ্বেগের কারণ হলো এর আগে দিনে এত মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে সর্বোচ্চ শনাক্ত ছিল 641 জন। 3 মে পর্যন্ত মোট মৃত্যু 177 জন। গতকাল আমরা যেটা পেয়েছি আজকে যেটা পত্রিকায় আসছে 182 জন। অন্যদিকে সুস্থ হওয়াদের সঙ্গে 1,177 থেকে বেড়ে 1063 জন দাবি করা হয়েছে। কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগী সুস্থ হলো তার কারণ হিসেবে বলা হয়েছে যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির দেয়া নতুন গাইডলাইন অনুসরণ করা হয়েছে। এদিকে কোভিড-19 সংক্রমণ পরিস্থিতির এখনও গুরুত্বপূর্ণ সময়ে রোগ পরীক্ষার মূল সমন্বয়ের দায়িত্ব থেকে আইডিসিআরকে সরিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষকে। হঠাৎ পরীক্ষার দায়িত্বে বড় পরিবর্তনকে ঝুঁকিপূর্ণ, পরিকল্পনার অভাব এবং সমন্বয়হীনতার জের বলে আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা। এদিকে নতুন পরীক্ষায় দীর্ঘসূত্রিতায় সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় অস্বচ্ছতা ও এর মান নিয়ে প্রশ্ন তোলায় খোদ স্বাস্থ্যসেবা কর্মীরাই প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছেন। করোনা টেস্ট কিট সহ সরবরাহকৃত মালামালের গুণগত মান নিয়ে অভিযোগ করায় কমপক্ষে 2টি হাসপাতালের পরিচালক, 2 জন চিকিৎসককে ওএসডি বা বদলি করা হয়েছে।
যদিও পরবর্তীতে সরকারের অনুসন্ধানী সরবরাহকৃত মাস্ক পিপিই ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত হয়েছে এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ক্ষমা চেয়েছে, তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কেন? অথচ এ সকল ত্রুটিপূর্ণ মাস্ক পিপিই পরিধান করেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সমরে যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে করোনা চিকিৎসার সাথে সরাসরি সম্পৃক্ত 419 জন ডাক্তার, 243 জন নার্স, 324 জন অন্যান্য স্বাস্থ্যসেবার কর্মী সহ সর্বমোট 986 জন কোভিড-19 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন এবং 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। অপরদিকে পুলিশের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ন্যূনতম সুরক্ষা সামগ্রী নিয়েই সামনের সারিতে দেশের চিকিৎসক ও পুলিশ বাহিনী, কিন্তু করোনার ভয়াল তাওয়া তাদেরকে গ্রাস করেছে। গত 3 মে তথ্য অনুযায়ী দেশ জুড়ে 854 জন পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত 5 জন। 4 মে প্রকাশিত তথ্য অনুযায়ী তার আগের 24 ঘন্টায় আরও অন্তত 113 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 93 জন ডিএমপিতে কর্মরত। করোনায় পুলিশ কনস্টেবলরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানা যায়, কারণ সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো করছেন তারাই। এ অবস্থায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কনস্টেবলদের সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা আবশ্যক, কেননা মানুষের সংস্পর্শে না এসে তাদের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হয় না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একদিকে সাংবাদিকেরা যখন ত্রাণ বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের খবর তুলে ধরছেন, তখনই সরকার তাদের গলা চেপে ধরছে। আবার সরকার করোনা সংক্রান্ত তথ্য জানার সুযোগ সাংবাদিকদের জন্য সীমিত করে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার নামে সমালোচনাকারীদের কণ্ঠরোধ ব্যবহার করে করা হচ্ছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন। প্রকৃত গুজব প্রতিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মত প্রকাশকারীদের উপর খড়গ হচ্ছে সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল 19 কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কোভিড-19 তথ্যের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা পরিস্থিতির বিশ্লেষণ শীর্ষক এক প্রতিবেদনে 8 মার্চ 8 এপ্রিল পর্যন্ত এ মাসের পরিস্থিতির মূল্যায়ন করে উল্লেখ করা হয়েছে যে এই সময়ে মত প্রকাশ, তথ্যের অধিকার, ত্রাণ বিতরণে অনিয়ম, সাংবাদিকদের প্রতি সহিংসতা সহ 20টি ক্যাটাগরিতে 157টি ঘটনা পর্যবেক্ষণ ও রেকর্ড করা হয়। এ সকল ঘটনার আক্রান্ত, ভুক্তভোগী, অধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন 174 জন। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এমন আলোচিত 26টি ঘটনায় জড়িত ছিলেন 45 জন, যাদের সিংহভাগই সরকারি দলের সাথে সম্পৃক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম মত প্রকাশের কারণে মামলা হয়েছে 25 জনের নামে। গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার, জরিমানা করা হয়েছে 54 জনকে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, স্বাধীন মত প্রকাশে বাধা, স্বচ্ছতার অভাব, তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণের কারণে প্রকৃত সত্য তথ্য প্রকাশিত না হওয়ায় দেশবাসী করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করছে এবং কোটি কোটি মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ বন্ধ করায় সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। কেন এই সুযোগ বন্ধ করা হয়েছে তা জনগণ বোঝে। করোনা সংকটের শুরু থেকেই স্বাধীন মতের দমন, তথ্য গোপনের মানসিকতা, সংক্রমণ বিষয়ে, করণীয় বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অদূরদর্শিতা, সমন্বয়হীনতা, অস্বচ্ছতা এবং করোনা চিকিৎসায় চরম অব্যবস্থাপনা পুরো জাতিকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। আমি কিছু স্কিপ করতে চাই, একটা অনেক বড় আছে, এটা আমি স্কিপ করেছি। কপি আপনারা পাবেন, সুতরাং সেটা অসুবিধা হবে না। আমি কিছু আপনারা স্কিপ করে যেতে চাচ্ছি। শুরু থেকেই সরকারের পক্ষ থেকে এক ক্ষমাহীন ঔদাসীন্য পরিলক্ষিত হয়েছে। প্রলয় আসলে প্রলয় ঠেকাতে না পারলেও অন্তত আত্মরক্ষার ব্যবস্থা করা অপরিহার্য। শুরুর দিকে যারা দেশের বাইরে থেকে এসেছেন, বিশেষ করে চীন, কোরিয়া, সৌদি আরব ও তাদের কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি সরকার নিশ্চিত করতে পারেনি। আমরা এই কথাগুলো আগেও বলেছি। এবং আপনার কক্সবাজারে বেড়াতে গেছে এবং আপনার 16ই মার্চ রাতে আপনার জন্মশতবার্ষিকী পালন করার সময় আপনার আতশবাজি হয়েছে, শত শত হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে, এগুলো সব ঘটেছে। পরবর্তীতে বিভিন্ন
জানা যায় সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ উপেক্ষিত হয়েছে। বর্তমানে সরকারের অপরিপক্কতা, অদক্ষতা, অদূরদর্শিতা, সীমাহীন অযোগ্যতার আর কি কোনো বড় প্রমাণের প্রয়োজন আছে? পরিহাসের বিষয় হলো সরকারের এই ব্যর্থতা জাতি হিসেবে আমাদের সকলকে এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিল। ওই কপিগুলো আসলে কপিগুলো নিয়ে নাও। এখন আমি আসি আপনার যে মূল বিষয়টা, যেটা মানুষের জীবন ও জীবিকা দুটোই রাখতে হবে, এটা যেমন ঠিক, সংক্রমণ যেহেতু এখনো ঊর্ধ্বমুখী আপনার কার্ভটা, সেহেতু আরও কিছুদিন ধরে অবরুদ্ধ সামাজিক দূরত্ব বজায় নীতিমালা কঠোরভাবে পালন করা উচিত ছিল। কারখানাগুলো এমনভাবে খোলা যেতে পারত যখন ধীরে ধীরে, অর্থাৎ কারখানার সকল ব্যবস্থাকে আপনার নিশ্চিত করে, শ্রমিকদের যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত করে, তাদের স্বাস্থ্য নিশ্চিত করেই আপনার কারখানাগুলো করা যেত। তো সেটা তো করা হয়নি। এখন এত আপনার রেকলেসলি একেবারে, যেটাকে বলা যেতে পারে কোনো রকমের কোনো দূরদর্শিতার প্রমাণ সরকার এখানে দিতে পারেনি। প্রতিটি ক্ষেত্রে সরকারের অদূরদর্শিতা, সমন্বয়হীনতা এবং চরম উদাসীনতা আপনার এটা এখানে প্রমাণ হচ্ছে। আমরা দেখেছেন আপনারা যে আপনার একবার বন্ধ করা হলো আপনার যে ছুটি, সাধারণ ছুটি, তারপরে 2 দিন পরে আপনার আবার গণপরিবহন বন্ধ করা হলো। এই 2 দিনে আপনার ঢাকা ছেড়ে সব চলে গেল। এরপরে আবার গার্মেন্টস খুলে দেওয়া হলো, আবার লোকজন আসলেন, শ্রমিকরা আসলেন, সে আবার ছুটি হলো, বন্ধ হলো, চলে গেলেন। এখন আবার খুলে দেওয়া হয়েছে। এখন তো মোটামুটি সবই খুলে দেওয়া হয়েছে এবং আপনার শ্রমিকরা সবাই এসছেন, চলে এসছেন। আমরা টেলিভিশনে যেটা দেখছি সেটা ভয়ঙ্কর পরিস্থিতি একটা। আপনার প্রায় বেশিরভাগ ফ্যাক্টরিতেই আপনার যে নিরাপত্তার যে ন্যূনতম যে ব্যবস্থাগুলো সেগুলো নেই। আমার কাছে আরও কিছু আপনার খুবই ইম্পর্ট্যান্ট আপনার ইনফরমেশনস আছে, যেটা আমি পরে আপনাদের দিচ্ছি। আমি এটা শেষ করে ফেলি। গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের জন্য 5,000 কোটি টাকা ঋণ প্যাকেজ ঘোষণা করা হলেও অধিকাংশ শ্রমিকরাই এখনও তাদের বেতন পাননি। শ্রমিকদের বেতন না পাওয়া এবং চাকরিচ্যুতির হুমকিতে অনেকেই দিশেহারা হয়ে মরিয়া হয়ে উঠেছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 4 মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে সরকার রমজান ও ঈদের কথা বলে প্রথমে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত বদলিয়ে 10 মে থেকে দোকানপাট খুলে দিয়েছে পারস্পরিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে। এটা আমাদের কাছে বোধগম্য না। শপিং মল, মার্কেট খোলা হবে, সেখানে আপনার পারস্পরিক দূরত্ব বজায় রাখবে, যেখানে আপনার এই আর্মি পুলিশ ছিল, ওদেরকে তো প্রায় উইথড্র করা হয়েছে। এখন কিন্তু আমরা আপনার রাস্তায় আপনার বিভিন্ন জায়গায় আর আর্মি পুলিশকে সেভাবে দেখতে পাচ্ছি না। এখন যেটা আমি আসলাম, এখন যেটা দেখলাম এটা হচ্ছে যে ক্ষুধার্ত মানুষ, বিশেষ করে মহিলারা, তারা ফুটপাথগুলোতে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছে যে যে গাড়ি থামিয়ে কিছু সাহায্য করে। সেই জন্যে এই অবস্থাটা দেখে আসলাম। কোথাও কোনো চেকপোস্ট আমি দেখিনি, আমি লক্ষ্য আপনারা করেছেন কিনা আমি জানি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম থেকে করোনা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা খুব ইম্পর্টেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বারবার বলছে যে এই মুহূর্তেই কলকারখানাগুলো খুলে দেওয়া অথবা লকডাউন তুলে নেওয়া, গণপরিবহন চালু করা উইল বি ডেঞ্জারাস। এবং তারা বারবার করে বলছেন যে এখনও সেই সময় হয়নি, এটা আরও কিছু বিলম্ব করা উচিত, দেখা উচিত বলে তারা মনে করেন। আমরা বিএনপি প্রথম থেকেই করোনা বিষয়ে স্বাস্থ্য সংস্থার নির্দেশনা, নীতিমালা অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলে আসছি। গত 21শে মার্চ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচন সমূহকে করোনা ভাইরাস সংক্রমণের একটা উৎস বিবেচনা করে নির্বাচন কমিশনকে তা স্থগিত করার আহ্বান জানিয়েছিল বিএনপি। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছিল। রাজধানী সহ দেশব্যাপী লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেছে। বিএনপির সহযোগী সংগঠন ড্যাব, জিয়া রহমান ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে ডাক্তার, নার্স সহ সকল স্বাস্থ্যসেবী যারা এই করোনা যুদ্ধের ফ্রন্ট যোদ্ধা, তাদের পাশে দাঁড়িয়েছে।
পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তাদের মধ্যে বন্টন করা হয়েছে, যা এখনও চলছে। পাশাপাশি টেলিমেডিসিন সেবার মাধ্যমে ড্যাবের ডাক্তারবৃন্দ রোগীদেরকে টেলিফোন চিকিৎসা পরামর্শ দিয়ে চলেছেন। রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে জরুরি খাদ্য সহযোগিতা নিয়ে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ হিসাবে আপনার ইতিমধ্যেই ত্রাণ যে বিতরণ করা হয়েছে তা প্রায় 12 লক্ষে পৌঁছেছে। মোট ত্রাণ সারা দেশে আমি বলছি 12 লক্ষে পৌঁছেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আরেকটি খবর আমি আপনাদের দিতে চাই যে আপনি ইতিমধ্যে অনেকে হয়তো লক্ষ্য করে থাকবেন যে যুক্তরাজ্যেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সেখানে খাদ্য বিতরণ করা হচ্ছে হাসপাতালগুলোতে। ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা আছে NHS তাদের কাছে আপনার এটা সরবরাহ করা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আপনারা অবগত আছেন যে গত 4 এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা 87,000 কোটি টাকার GDP 3% একটি আর্থিক প্যাকেজ এর ঘোষণা দিই। তার মধ্যে স্বল্পমেয়াদী 61,000 কোটি টাকা, মধ্যমেয়াদী 18,000 কোটি এবং অপ্রত্যাশিত অদৃশ্য খাতে 8,000 কোটি টাকা সুনির্দিষ্ট প্যাকেজ প্রস্তাবনা ছিল। এটা আমরা একটু গুরুত্ব দিয়ে উল্লেখ করতে চাই এই জন্যে যে আজকে যে প্রশ্নটা এসছে যে আপনার এই যে দিন আনে দিন খাওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিক, অন্যান্য আপনার কলকারখানার শ্রমিক, ইনফর্মাল সেক্টরের মানুষ, তারা যদি কাজ না হয়, খোলা না থাকে কারখানা, তারা কিভাবে চলবে? এই জন্য আমাদের প্রস্তাবটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যেটা দিয়েছিলাম সেখানে পরিষ্কার করে বলা ছিল যে 3 মাস তাদেরকে সরকারকেই তাদের যে ভাতা সে ভাতাটা দিতে হবে। এবং আমরা বলে দিয়েছিলাম যে অন্তত প্রায় আমরা হিসাব করেছিলাম প্রায় 2 কোটি মানুষ আপনার এই ইনফর্মাল সেক্টরে পড়ে, ফর্মাল না, ইনফর্মাল সেক্টরে, তাদেরকে আমরা প্রতি মাসে 5,000 করে টাকা দিতে বলেছিলাম। এটা এমন কোনো আজকের বাজেটের তুলনায় বাংলাদেশের যে বাজেট, বাংলাদেশের যে আপনার যে হারে আপনার এখানে ব্যয় করা হয় তাতে খুব বড় কোনো আপনার বড় অ্যামাউন্টটা হয় না। আর এখানে এই রাষ্ট্রের মালিককে, এই রাষ্ট্রের মালিক তো জনগণ, তার বিপদে তার বেঁচে মরার জন্য আমাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় কোষাগার থেকেই তাদের জন্য অর্থ বরাদ্দ করতে হবে, এটা আমরা বিশ্বাস করি এবং সেটা সম্ভব এবং এটাই হওয়া উচিত ছিল এবার। যেটা আপনার অন্যান্য দেশগুলোতে, বিশেষ করে আপনার ইউরোপে, আমেরিকা, এমনকি ভারতেও পর্যন্ত আপনার এই হ্যাপনর্স যারা আপনার একেবারে নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু এই 3 মাসের জন্যে তাদেরকে সেই ব্যবস্থাটা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে যে 5,000 কোটি টাকা যেটা আপনার দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনার এখানে ওইভাবে ঋণ হিসেবে ব্যাংক মালিকদেরকে দেওয়া হয়েছে, কারণ সেটা গার্মেন্টসের মালিকদেরকে সেটা পৌঁছাতে পারেনি। আমরা দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক, পরিবহন কর্মী, ফেরিওয়ালা, ভবঘুরের বস্তিবাসী তথা কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য প্রাথমিকভাবে 3 মাসের জন্য জনপ্রতি 15,000 টাকা নগদ পরিশোধ এবং লকডাউনের কারণে আশ্রয়হীন হয়ে পড়া মানুষদের জন্য অস্থায়ী আবাসন ও তৈরি করা খাবার বিতরণের জন্য আহ্বান জানিয়েছিলাম। যেটা আজকের যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা থাকতো না যদি সরকার এই প্রস্তাবটা আমাদের মেনে নিতেন। আমরা সামরিক বাহিনী, স্থানীয় প্রশাসনের মাধ্যমে নগদ অর্থ, খাদ্য, ত্রাণ বিতরণের জন্য এবং দলীয় লোকজনদের এই কাজে সম্পৃক্ত না করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলাম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এভাবে গার্মেন্টস শ্রমিক, অপ্রাতিষ্ঠানিক শিল্প শ্রমিক, প্রাতিষ্ঠানিক শিল্প শ্রমিকদের প্রত্যেক ক্যাটাগরির জন্য প্রাথমিকভাবে 3 মাসের জন্য 10,000 কোটি টাকা করে 30,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করি। আমাদের অনেকগুলো সুপারিশের মধ্যে কৃষি ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে যথাক্রমে 5,000 ও 15,000 কোটি টাকা বরাদ্দ, সকল কৃষি ঋণ মওকুফ, কৃষকদের উৎপাদিত ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস প্রদান ও ভবিষ্যতে সম্ভাব্য খাদ্য সংকট এড়াতে 5,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়ে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান চাল ক্রয়ের পরামর্শ দেই, যাতে কৃষকদের মেরুদণ্ড ভেঙে না যায়। দুর্ভাগ্যের কথা হচ্ছে যে সরকার বলছেন যে তারা 22 লক্ষ টন চাল কিনবেন। হ্যাঁ, লেটেস্ট হচ্ছে 22 লক্ষ টন চাল কিনবেন, কিন্তু এখন পর্যন্ত
আপনার বোরো ধান কেনার কোনো রকম কাজ শুরু হয়নি, যার ফলে বড় কৃষকেরা তারা ক্ষেতের মধ্যে অত্যন্ত কম দামে 600 টাকা মনে তারা ধান বিক্রি করছে। এটা আমার কালকের খবর, 600 টাকা মনে। এটা আপনার ময়মনসিংহ আওয়ার অঞ্চল বা এই সমস্ত অঞ্চলগুলোতে 600 টাকা দামে বিক্রি হয়ে যাচ্ছে, যেটা আপনার মূল বোরো ধানের। সবচেয়ে যে সমস্যাটা যেটা আমরা বারবার করে বলছি যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা কমপ্লিটলি আপনার ভেঙে পড়েছে। আপনি আজকের খবর কাগজে বা কালকের কতগুলো দেখেছেন চিত্র, যে টেস্ট করতে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে এক বৃদ্ধ তিনি ওখানেই পড়ে মারা গেছেন। আপনার অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার স্টোরি আসছে, যে সেগুলো কাউন্ট করা হয় কিনা জানি না, সেই বিষয়গুলো আপনার একেবারে মর্মান্তিক বিষয়। এটা আমাদেরকে একটা সভ্য দেশে দাঁড়িয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে, আমরা জানি না। বাচ্চারা জ্বর হলে, বাচ্চাদের জ্বর প্রায় হয়, তারা হাসপাতালে গিয়ে কোনো ট্রিটমেন্ট পায় না, তাকে ভর্তি করা হয় না। এবং প্রকৃত ব্যাপার হচ্ছে যে আপনার করোনা না হলেও আপনি কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসা পাবেন না, আর করোনা হয়েছে কি হয়নি তার টেস্টও তো আপনার হবে না সহজে। আমি কালকেই আপনার একজনের একটা লেখা পড়লাম যে তার বাবা আপনার হাজি কি নাম যেন আপনার, তো সে নারায়ণগঞ্জ থেকে এখানে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, দুঃখিত আলী আসগর হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সে আপনার কুয়েত মৈত্রীতে। তো ওখানে পাঠিয়ে দেওয়ার পরে উনি ওখানে মারা গেছেন। মারা যাওয়ার পরে যখন তাকে আপনার দাফন করা হয়েছে, তারপরে আপনার আসছে রিপোর্ট আসছে এটা নেগেটিভ। তো বলেন আপনি যে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় চলে গেলে একজন রোগী যে আপনার আলী আসগরে হাসপাতালে ছিল, সেখান থেকে করোনা চিহ্নিত করে তাকে পাঠানো হয়েছে, আবার তাকে মারা যাওয়ার পরে দেখাচ্ছে তার করোনা নেগেটিভ, তাহলে ডাক্তাররা বলছে। এখন এই পরীক্ষার উপরে কতটুকু আস্থা আপনি রাখতে পারবেন, সেটাই কিন্তু আজকে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে এই পরীক্ষার উপরে কোনো আস্থা রাখা যায় কিনা। আপনার বলা হচ্ছে যে আপনার 33টি কেন্দ্রে আপনার করোনা পরীক্ষা করা হচ্ছে। করোনা পরীক্ষা কিন্তু আপনারা দেখে থাকবেন কিনা জানি না, দেখেছেন নিশ্চয়ই, যে আপনারা তো অবশ্যই দেখেছেন যে এত বড় লাইন হয় যে সেই লাইনে দাঁড়িয়ে আপনার এখানে করোনা পরীক্ষা করা ইম্পসিবল, অ্যাবসার্ড ব্যাপার। এই জিনিসগুলো সরকার পুরোপুরিভাবে আপনারা অ্যাভয়েড করে যাচ্ছেন, তারা জনগণের সামনে জিনিসগুলো আনছেন না, এবং এটাকে পুরোপুরি আপনার জনগণকে একটা প্রতারণার সামিল। আমি তো এখন দেখছি যে সরকার কোথায়, সরকার আপনার রাস্তাতেও নেই, অর্থাৎ আপনার ঢোকা আগা মানুষের ঢোকা কার্যালয়ে নেই, সরকার এক জায়গায় আছে সেটা টেলিভিশনে, আর কিন্তু সরকার কোথাও নেই। আপনি খেয়াল করে দেখবেন, এভরিবডি ইজ ইন দ্য টেলিভিশন, নোবডি ইজ এনিওয়্যার এলস। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবচেয়ে আমরা বলেছিলাম যে আপনার যে চিকিৎসকদেরকে 1 কোটি টাকা আপনার বিমা করা, নার্সদের জন্য 75 লক্ষ টাকা, স্বাস্থ্যকর্মীদের জন্য 50 লক্ষ টাকা। তো এটা সরকার বোধহয় কিছুটা করেছে, ওই 50 চিকিৎসকদের 50 করেছে। বিভিন্ন কিস্তিতে এ পর্যন্ত 95,619 কোটি টাকা আর্থিক প্রণোদনের প্যাকেজ ঘোষণা করলেও সিংহভাগই ব্যাংক নির্ভর। সেটা আমরা আগেও বলেছি যে সরকারের যে আপনার প্যাকেজটা ছিল, এই প্যাকেজটা ছিল পুরোপুরিভাবে তার 77 ভাগই হচ্ছে আপনার, 77 ভাগই হচ্ছে আপনার ব্যাংক ঋণ। এর একটা আপনার আছে যে আসলে 95,000 কোটি টাকার মধ্যে আপনার 77,000 কোটি টাকাই হচ্ছে আপনার ব্যাংক ঋণ, বাকি টাকাটা শুধুমাত্র সরকারি কোষাগার থেকে যাবে। এটা কিন্তু বাস্তবতা, এটা আমরা সংবাদ সম্মেলনে তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম আংশিক শাটডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দিন আনে দিন খায় শ্রেণীর দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক, পরিবহন কর্মী,
ফেরিওয়ালা, ভবঘুরে বস্তিবাসী তথা কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য প্রাথমিকভাবে জনপ্রতি 5,000 টাকা, যেটা আমরা আগেও বলেছি, আমরা দেওয়ার জন্য বলেছিলাম। এখন আমরা দেখছি যে এখন যেটা করা হচ্ছে সেটা আপনার কিছু কিছু জায়গায় দেশের আপনার ত্রাণ দিচ্ছে, কিন্তু সেই ত্রাণটা চাহিদার তুলনায় এতই অপ্রতুল যে সেখানে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন, চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বাজার করছেন, তারা অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। আমি আমার এলাকায় যোগাযোগ করে দেখেছি যে আমার যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন তারা বলছে আমাদেরকে যেটা না দিতেও তাহলেই আমরা ভালো থাকতাম, কারণ প্রয়োজন হচ্ছে 40,000 লোকের, সেই জায়গায় আমরা পাচ্ছি 400। আমরা কীভাবে সেটাকে আপনার সমাধান করব? এবং ঘটনা কিন্তু তাই, অবস্থাটা তাই দাঁড়িয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবার আমি আপনাদের সামনে শ্রমিকদের বিষয়ে কিছু কথা বলতে চাই, কিছু ইনফরমেশন দিতে চাই। আমার এই ইনফরমেশনসগুলো একেবারেই অথেন্টিক। আপনারা মনে করতে পারেন যে দিস ইজ গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে যে এখন এই যে আপনার যে কারখানাগুলো চালু আছে, গতকালকের পর্যন্ত আমার কাছে একটা খবর আছে, সেটা হচ্ছে যে RMG-তে আপনার নিয়োজিত শ্রমিক সংখ্যা হচ্ছে আপনার 45,702 কালকে পর্যন্ত। আর মজুরি পরিশোধ করে নাই এমন কারখানার সংখ্যা হচ্ছে 141। এখন পর্যন্ত মজুরি পরিশোধ করে নাই, এটা RMG গার্মেন্টসের। নন RMG হচ্ছে আপনার 97টি কারখানা এখনও শ্রমিকদের মজুরি পরিশোধ করে নাই। এদের সংখ্যা হচ্ছে 51,722। RMG রিলেটেড যে কারখানাগুলো, সেখানে 184টি কারখানা মজুরি পরিশোধ করে নাই, তাদের সংখ্যা হচ্ছে 3,746। মোট মজুরি পরিশোধ করে নাই এই ধরনের কারখানার সংখ্যা হচ্ছে 422। তো এই 422টি কারখানাতে কাজ করে 1,11,070 জন। তারা গত 3 মাস কোনো মজুরি পান নাই। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা জেলাওয়ারি ভাগ করা আছে আমার কাছে, প্রতি জেলায় কাজ করেন এইগুলোতে 1,11,070 জন। এবার আমি আপনাদের এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে কতজন করোনায় আক্রান্ত হয়েছে শ্রমিকেরা, তার একটা হিসাব আমরা করছি। বড় একটা হিসাব, একটু ধৈর্য ধরলে আমি আপনাকে প্রত্যেকটা দিতে পারবো, একটু ধৈর্য ধরতে হবে আর কি। ঢাকা জেলায় 4,609 জন পজিটিভ, এর মধ্যে মারা গেছে 98 জন। এটা হচ্ছে RMG, চামড়া শিল্প, চামড়াজাত পণ্য, ঔষধ, পেইন্ট, স্টিল, প্রিন্টিং, কেমিক্যাল, কসমেটিক্স। কারখানার সংখ্যা হচ্ছে 281। আপনার লোকাল RMG হচ্ছে 20, নন RMG হচ্ছে 42। শ্রমিক সংখ্যা হচ্ছে আপনার RMG-তে 2,45,000, লোকালতে 1,816, নন RMG-তে 9,351। এটা শুধু ঢাকা, দিস ইজ অনলি ইন ঢাকা। এরপরে আছে চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে আপনার কলকারখানার সংখ্যা 3,136, শ্রমিক সংখ্যা 3,32,000। এগুলো হচ্ছে তৈরি পোশাক, ডিটারজেন্ট, পাউডার, নিট, ওষুধ। এখানে চালু কারখানার সংখ্যা 148। আপনার শ্রমিক সংখ্যা হচ্ছে 85,000 RMG-তে, এবং ওগুলোতে হচ্ছে আপনার 1,000। লোকাল RMG হচ্ছে 1,050, নন RMG হচ্ছে 17,157। চট্টগ্রাম জেলায় কোভিড পজিটিভ হচ্ছে 80 জন পাওয়া গেছে, তার মধ্যে মারা গেছে 2 জন। কক্সবাজারে 37 জন, মারা যায়নি একজনও। আমি অন্যান্য জেলাগুলো দেবো আপনাদের।
যদি ধৈর্য থাকে তাহলে বলি, হ্যাঁ রিঙ্গেট তো হবেই একটু, কিন্তু এটা তো দরকার, এটা তো উনাদের দরকার। সাম আপটা একটু করতে হবে আর কি, সাম আপটা করা সম্ভব হয়নি তার জন্যে আমি এক কাজ করতে পারি, আপনাদেরকে সাম আপটা করিয়ে নিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারি। এই আমি বলে দেবো, একটু সময় লাগবে তো, যোগ করতে হবে, চট করে এটা করতে পারবা? এক সেকেন্ড, এটা ইম্পর্টেন্ট তো। এই যে এখানে এগুলোতে তোমার হচ্ছে কোভিডের আক্রান্ত কতজন, জেলাবাড়ি আছে এই সাইডটা, এটা দিলেই তোমার হবে। গিয়ে চট করে একটু সীমিত যে ক্ষমতা সাধ্য, সেই সাধ্যের মধ্যে আমরা গত 2 মাস ধরে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিএনপি, আমরা আমাদের অঙ্গ সংগঠনসমূহ বিএনপি এবং জিয়া রহমান ফাউন্ডেশন, ড্যাব, আপনার ইতিমধ্যেই তারা আমি বলেছি আগে যে 12 লক্ষ পরিবারের কাছে পৌঁছেছে ত্রাণ নিয়ে। আর ড্যাব কিছু কাজ করেছে, যেটা আপনার হটলাইনে চিকিৎসা পরামর্শ দিচ্ছে, মাস্ক বিতরণ করেছে। জিয়া রহমান ফাউন্ডেশন তারা হাসপাতালগুলোতে পিপিই সরবরাহ করেছে, অনেকগুলো হাসপাতালে, এবং ঢাকার বস্তি এলাকায় তারা স্প্রে করেছে, জীবাণুনাশক স্প্রে করেছে। আর ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কাজগুলো করেছে তাদের মতো করে। এই যে লকডাউন বলবো, লকডাউন তো তারা করেনি, শাটডাউনটা যে তুলে নিচ্ছে, এতে করে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, এটাকে কেন করছে? এটা আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে অজ্ঞতা, উদাসীনতা, এবং জনগণের কাছে যেহেতু তাদের এই সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেই কারণেই তারা এটা করতে সমর্থ হচ্ছে না। আজকে যদি সত্যিকার অর্থেই একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার থাকতো, তাহলে কিন্তু তাদের পক্ষে এটা সম্ভব হতো না। এবং তারা পরিসংখ্যান মতে তারা প্রায় একজন 100 ভাগ ভোট পেয়েও এবার নির্বাচনে। তো আপনার তো উত্তরা থাকেন, আপনি আসতেছেন, আপনাদের অনেক সোর্স আছে, আপনারা কজন সংসদ সদস্যকে বা এই যারা একদম আওয়ামী লীগের নেতা নেত্রী তাদেরকে আপনারা কতজনকে দেখছেন, বা সরকারের মন্ত্রীদের কতজনকে দেখছেন যে এই যে মানুষের ত্রাণের কাজে ছবি যেগুলো পাওয়া যায় সেগুলো না, আসলে ত্রাণ হচ্ছে এবং স্বাস্থ্য সেবার জন্য তারা কথা বলছেন, এটা কতজনকে দেখছেন? আমি আপনার খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তো এখনও দেখিনি। এখানে তো টেলিভিশন, সেই জন্য বললাম যে টেলিভিশনেই তাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আর কোথাও আমি শুনিনি। যেমন না ধরেন আপনি আমার এলাকাতে, আমি ওখানে জানি, যতদূর জানি দিনাজপুরে আমাদের ইকবালুর রহিম সাহেব উনি কিছু কাজ করেছেন বলে শুনেছি। আর আমার এলাকার যিনি আছেন তার কথা এখন পর্যন্ত আমি শুনিনি। সরকার যেটা দিচ্ছে সেটা সরকার দিচ্ছে, কিন্তু সংসদ সদস্যরা নিজেরা তাদের একটা উদ্যোগ নিয়ে যে তারা আপনার কোনো ত্রাণ কার্য করছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন, এটা এখন পর্যন্ত আমি শুনতে পাইনি। এটা নাই, কোথাও নেই। ঢাকা শহরেও তো আপনার, আমি এখন পর্যন্ত যারা এমপি হচ্ছেন ঢাকা থেকে, একমাত্র একদিন দেখলাম আপনার হোম মিনিস্টার সাহেবকে তিনি কোথায় একটা ত্রাণ বিতরণ করছেন, ওইটুকু পর্যন্ত দেখেছি, আর কোথাও আমি দেখতে পাইনি। আমি যে কথা বলছিলাম যে আপনার এটা কারণটা হচ্ছে যে দিস গভর্নমেন্ট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, পার্লামেন্ট তো নাই, পার্লামেন্ট দাঁড়িয়ে যে কথা বলবে সেটাও নাই, এবং বিরোধী দল ও মতের প্রতি তাদের চরম অবজ্ঞা। এবং এই অবজ্ঞা করে কিন্তু তারা এত, প্রত্যেককে বিরোধী দলই বলছে যে আমরা সহযোগিতা করতে চাই, কাজ করতে চাই, এবং এটা সরকারের উচিত হবে অন্তত পরামর্শগুলোর জন্য একটা আপনার সর্বদলীয় একটা উদ্যোগ গ্রহণ করা, কিন্তু তারা সেই উদ্যোগ গ্রহণ করেননি এবং করবেন না। এটা বাদ দিয়েও আপনার বিশেষজ্ঞ পর্যায়ে যে আদার দেন গভর্নমেন্ট অফিসিয়ালস, ব্যুরোক্রেটস ছাড়া যে যারা আছেন, অত্যন্ত স্বনামধন্য অর্থনীতিবিদ যারা আমাদের দেশে আছেন, তাদেরকে নিয়েও কিন্তু এখন পর্যন্ত কোনো টাস্ক ফোর্স, যেটা আমরা বলেছিলাম, দাবি করেছিলাম, একটা টাস্ক ফোর্স গঠন করা হয়নি। যে আপনার রহমান সোবান সাহেব আছেন, মির্জা আইজুল ইসলাম সাহেব আছেন, হোসেন জিল্লুর রহমান সাহেব আছেন, দেবপ্রিয় ভট্টাচার্য আছেন, ডক্টর সালিউদ্দিন আহমেদ আছেন, রাশেদ তিতুমির সাহেব আছেন। ইনাদেরকে তো ডেকেও ওনারা বসতে পারতেন, একটু পরামর্শ নিতে পারতেন।
কিন্তু সেটাও তারা নেননি। আপনার তারা চিকিৎসার জন্য আপনার টেকনিক্যাল একটা কমিটি করেছেন, সেই স্বাস্থ্য সম্পর্কিত টেকনিক্যাল কমিটি। সেই টেকনিক্যাল কমিটিও আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেক বরেণ্য চিকিৎসক তারা বাদ পড়েছেন, এবং এই ধরনের আপনার যে ভাইরাল ডিজিজের সঙ্গে যাদের লেখাপড়া, যাদের এটার উপরে কাজ করেছেন, যারা এই বিষয়ে কাজ করেছেন, তাদেরকে কিন্তু আপনার এখানে সম্পৃক্তি করা হয়, সেখানেও আপনার দলীয়করণ করা হয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এই সরকারকে এই তাদের যে কাজগুলো করা প্রয়োজন এই মুহূর্তে তার থেকে বিরত করে দিচ্ছে। আমাদের কথা হচ্ছে যে কেন টাকা নেই, কেন কোথায় গেল টাকাগুলো? এই যে হাজার হাজার কোটি টাকা আপনি নিচ্ছেন কুইক লিন্টার প্ল্যান্ট থেকে, দিস ইজ ইম্পর্টেন্ট। উইদাউট এনি প্রোডাকশন, কোনো উৎপাদন ছাড়াই আপনি তাকে টাকা দিচ্ছেন, সরকারের টাকা দিচ্ছেন। এটা কিন্তু পত্রপত্রিকাতেও এসছে, এটা 26,000 কোটি টাকা একবার এসেছিল যে তাদেরকে দেওয়া হচ্ছে, এবার দেওয়া হচ্ছে। তো এই টাকাটাও তো আপনার এই সাধারণ মানুষগুলোর জন্য, গরিব এই মার্জিনাল মানুষের জন্য আপনার ব্যয় করা যেত, সেটাও তারা করেননি। এবং দুর্ভাগ্যজনকভাবে আপনার এই যে ব্যাংকের যে আপনার লুটপাট, সে ব্যাংকিং খাতের যে লুটপাট, সেই লুটপাটের টাকাও কিন্তু আপনার তারা, তো সেগুলো ফেরত আনা দরকার। ফেরত নিয়ে এসে সেগুলো আপনার এই আজকের এই দুর্যোগের মধ্যে সেই কাজগুলো করা দরকার। ক্যাসিনোতে আমরা দেখলাম যে আপনার ক্যাসিনোর মধ্যে হাজার হাজার কোটি টাকা আপনার এসের মধ্যে বিছানায় পড়ে আছে, অথবা আপনার গোডাউনে পড়ে আছে। এগুলো তো এই সরকারের আমলে তো সেগুলো ঘটেছে। সুতরাং এই বিষয়গুলোকে আপনার যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এবং তাদের দূরদৃষ্টি একেবারেই নেই। রাজনৈতিক বলেন বা রাষ্ট্র পরিচালনার যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞারও তাদের অভাব, চরম উদাসীনতা এবং দাম্ভিকতা, অহংকার ছাড়া তারা আর কিছুই তাদের কাছে নেই। যার ফলে আজকে যতই তারা বলুক যে তারা জনগণের পাশে দাঁড়িয়েছে, কাজ করছে, এটা জনগণ সেটা মেনে নিতে পারছে না, এবং এটা সত্য নয়। আজকে একটা শুনলাম এক জায়গায় এক ভদ্রলোক বলছেন যে এটা খুলবে না কেন, এই শপিং মল টল খুলবে না কেন, অর্থনৈতিক কর্মকাণ্ড তো চালু রাখতে হবে। আমরা তো চাই যে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে, বাট অ্যাট হোয়াট কস্ট? সেটা কি জনগণের জীবনের মূল্যে? জনগণকে তো বাঁচিয়ে রেখেই তো আপনি সব কিছু করবেন। এটাই তো আপনার রাষ্ট্র, এটাই আপনার রাষ্ট্রের যারা পরিচালক তাদের দায়িত্ব, যে জনগণের মালিক জনগণ এবং জনগণের জন্যই সব কিছু। তাহলে তাদেরকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, তাদেরকে কিভাবে আপনার সঠিক পথে পরিচালিত করা যায়, তাদের কিভাবে কল্যাণ করা যায়, সেই জিনিসটাই তো দেখতে হবে। আজকে এই সমস্যাটা শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। অন্যান্য দেশগুলো যা করছে সেগুলো তো দেখা উচিত। এর মধ্যে তো অনেক দেশ আছে যারা এখানে সাকসেস অ্যাচিভ করেছে, কীভাবে সাকসেস অ্যাচিভ করেছে সেটাও তো তাদের দেখা উচিত। ভিয়েতনাম কীভাবে পারলো, গ্রিসের মতো দেশ কীভাবে পারলো, এগুলো দেখতে হবে যে তারা আসলে এই যে বিধিগুলো আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হুয়ের যে সমস্ত বিধি তারা দিয়েছিল, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে ফলো করেই কিন্তু তারা সেই কাজগুলো করতে সক্ষম হয়েছে। আমরা আবারও বলতে চাই যে এই ধরনের আপনার দাম্ভিকতা না রেখে, এই ধরনের অহংকার থেকে বেরিয়ে এসে জনগণের পাশে এসে দাঁড়াতে বলতে চাই। সুরক্ষিত অট্টালিকায় থেকে আপনার মানুষের দুর্ভোগ, মানুষের যে কষ্ট বেদনা, সেটা বোঝা যায় না। আমরা তো জীবনের হুমকিতে আছি, প্রতিটি মানুষ। আমি যেমন আছি, সেজন্য একজন রিক্সা শ্রমিকও আছেন, তার হুমকি হচ্ছে যে সে খেতে পায় না, না খেতে পেয়ে সে মারা যেতে পারে, সেটা তার একটা বড় হুমকি। করোনায় মারা যেতে পারে। তো এই বিষয়গুলো তো আপনার দায়িত্বটা কার? দায়িত্বটা সরকারের। দায়টা কার? দায়িত্বটা সরকারের। রাষ্ট্রে তো শুধু ধনী মানুষদের জন্য নয়, কাকে সুযোগ করে দিচ্ছেন আজকে? মল, শপিং মল খুলে দিচ্ছেন কি জন্য? যে ঈদ আসছে, খুব ভালো কথা। ঈদে আপনার মানুষগুলো যারা কাজ করে, কাপড় তৈরি করে, বিভিন্ন রকম কেনাবেচা করে, ব্যবসায় করে, ছোট বড় সব ব্যবসায়ী, তাদের জন্য দরকার, প্রয়োজন আছে। বাট সেটা কি আমার মানুষের জীবনের বিনিময়ে? একটা মাস এটাকে কি নিয়ন্ত্রণ করা যেত না? একটা মাস নিয়ন্ত্রণ করে এটাকে আরও একটু সুযোগ সৃষ্টি করা যেত না? আসলে সরকার ব্যর্থ হয়েছে। আপনার ওই যে
সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করতে এবং রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণেই আজকে তারা এই ভয়াবহ একটা পরিণতির দিকে ঠেলে দিয়েছে দেশকে। স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিটলি ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, এবং এটাকে আপনার আর কোনো মতেই আর কোনো ডিসিপ্লিন নাই। তো কে স্বাস্থ্যের মধ্যে ডিসিপ্লিন করে? কেউ করতে পারে না। সেই জন্য আমি আর বাড়াতে চাই না। আপনারা ওই যে যেটা চেয়েছেন এটা বোধহয় এখনই দিয়ে দেবে, আর আমাদের তো রিটেন এটা আছেই। তো এইভাবে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমাদের শিক্ষক আপনারা খুলে দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ বিএনপি সরকার থাকলেও বিএনপি যদি এখন সরকার থাকতো তারাই কি করতো? আমরা কি আপনাকে তো অতীতে আপনাদের যে সরকারের সম্পর্কে সরকারের পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে 91 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল বাংলাদেশে, সেই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে আপনারা ব্যর্থ হয়েছিলেন। তাই কি হয়েছিলাম? না, সরকার বললেই তো হবে না। আপনারা ওই সময় দেখবেন যে আমরা অত্যন্ত সাকসেসফুলি সেই ঘূর্ণিঝড় মোকাবেলা করেছিলাম। না, সেটা তো আপনার ঝড় যখন এসছে তখন তো রক্ষা করা যায়নি, কিন্তু ঝড়ের পরে যে আপনার ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা তো আমরা অবশ্যই রক্ষা করেছি, এবং আমরা সেটাকে এত সুষ্ঠুভাবে আমরা নিয়ন্ত্রণ করেছি যে আমাদের তখন না খেয়ে কোনো মানুষ মারা যায়নি, এবং আপনার সেই রেস্কিউ অপারেশন যেটা কমপ্লিটলি সাকসেসফুল আমরা করেছিলাম। সাইক্লোন সেন্টারটা করা, ওগুলো তো করাই হয়েছে। আমার প্রশ্নটা ওই জায়গায় না। আমাদের প্রশ্নটা হচ্ছে যে এইটা যে একটা ভয়াবহ একটা আপনার দুর্যোগ, এই বোধটা তাদের আসছে কিনা, এই মানসিকতা তাদের আছে কিনা। আমরা কিন্তু দুঃখের সঙ্গে যেটা লক্ষ্য করছি যে গোটা অপারেশনটার মধ্যে রাজনৈতিক কোনো চিন্তা ভাবনাই নেই, একটু পলিটিক্যাল দৃষ্টি লাগে। এখানে তো সমস্ত আমলাতান্ত্রিক দৃষ্টি এসছে। আজকে আপনি সরকারি কর্মকর্তাদের উচ্চপদস্থ যারা আছে তাদেরকে বিশাল বিশাল অ্যামাউন্ট তাদেরকে আপনারা বেতন দিচ্ছেন, এবং নির্বাচনের আগের দিনই তাদেরকে বহু টাকা দিলেন এবং গাড়ি দিলেন, গাড়ি কেনার সুযোগ সুবিধা করে দিলেন। আর আজকে সাধারণ মানুষদের জন্য এই 15,000, 16,000, 20,000 কোটি টাকা দেওয়ার সামর্থ্য সরকারের নেই। আপনি একটা ব্রিজ তৈরি করেন, যে ব্রিজ 10,000 কোটি টাকা থেকে 40,000 কোটি টাকায় গিয়ে দাঁড়ায়, এবং কত টাকা সেখানে আপনার মার্জিন থাকে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আজকে পত্রিকায় লিখছে যে 1 বছরে 28,000 কোটি টাকা আপনার পাচার হয়ে গেছে, আপনারাই লিখছেন। তো সেই ক্ষেত্রে এই সরকার কিভাবে জনগণের পাশে দাঁড়াবে সেই সম্পর্কে খুব বড় কথা। আর আমরা কি করতাম সে ব্যাপারে আমরা তো 4 তারিখে আমাদের প্যাকেজ দিয়ে দিয়েছি, আমরা সেটাই করতাম, এবং দ্যাট ইজ পসিবল। আজকে যে মানুষগুলো খেতে পাচ্ছে না এদেরকে খাওয়ানো খুব কঠিন কাজ না। তো আপনার যদি সিস্টেম ঠিক থাকে, আপনি ম্যানেজমেন্ট ঠিক করতে পারেন, সেনাবাহিনী, আপনার প্রশাসন এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে সমন্বয়ের মাধ্যমে আপনি খুব ভালো করেই করতে পারবেন। মূল কথা হচ্ছে যে আপনি চুরি করতে চাইলে চুরি করবেন, আর কাজ করতে চাইলে কাজ করবেন। এতে চুরি ছাড়া এরা কিছুই করেনি, এবং ওই চুরিই করছে এখন। বলেন, আর কিছু আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।